Hello everyone, welcome back to my channel, welcome back to my another brand new vlog. এই ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল একটা ভিডিও, কারণ আমি এই প্রথমবার আমার নিজের পেপার প্রেজেন্ট করেছি একটা এত বড় ইন্টারন্যাশনাল কনফারেন্সে, যেটা আবার ফিজিক্যালি। এটা হয়েছিল বোধগয়া IIM এ। আমরা ইউনিভার্সিটির দুজন প্রফেসর, আমার কিছু বন্ধুবান্ধব আর আমার কিছু জুনিয়র্সরা সবাই মিলে গিয়েছিলাম বোধগয়া IIM এ নিজেদের পেপার প্রেজেন্ট করার জন্য। আমাদের একাডেমিক্স কেরিয়ারে একটা বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে এটা। এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে একেবারেই প্রথম, কারণ আমি আমার মাকে ছাড়া এত বড় জার্নি করেছিলাম, সেটা ফার্স্ট টাইম। বোধগয়া IIM এ কনফারেন্স ছাড়াও আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখার সুযোগ পেয়েছি। তার মধ্যে রয়েছে অনেক মনেস্ট্রি, আর তার সঙ্গে সবথেকে বড় যে টেম্পল, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে পরিচিত মহাবোধি টেম্পল, সেটাও আমরা ঘুরে দেখার সুযোগ পেয়েছি। তো এই ভিডিওর মধ্যে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আর আমার ইউটিউবে এই ভিডিওটা যেন সারা জীবন থেকে যায়, সেই জন্যই আমি এগুলো ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করে রাখছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল 31শে জানুয়ারি 2025। আমাদের IIM এর জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। এই ট্যুরে সবকিছুই আমার প্রথমবার হচ্ছিল। প্রথমবার নিজের পেপার এত বড় একটা কনফারেন্সে প্রেজেন্ট করা, প্রথমবার বন্ধু বান্ধব প্রফেসরদের সঙ্গে এত দূরে একটা সুন্দর একাডেমিক ট্যুর, আর তার সঙ্গে প্রথমবার বন্দে ভারত চড়ার এক্সপিরিয়েন্স। হাওড়া থেকে 6:45-এর বন্দে ভারতে করে আমরা চলে গিয়েছিলাম গয়া জংশনের উদ্দেশ্যে। এই ট্রেনের ভিতরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ইভেন ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। উঠেই মনে হচ্ছে একটা প্রিমিয়াম ট্রেনে উঠে পড়েছি। ডোরস আর ক্লোজিং অ্যানাউন্সমেন্ট দিয়ে একদম রাইট টাইমে আমাদের ট্রেন তার যাত্রা শুরু করলো গয়ার উদ্দেশ্যে। ট্রেনে বসেই প্রথমেই আমাদের হাতে দিয়ে দিল জলের বোতল, তার সঙ্গে নিউজ পেপার। জল খেয়ে নিউজ পেপার পড়তে পড়তেই চলে এলো চা, তার সঙ্গে বিস্কিট। আমরা এখন চাটা বানিয়ে খেতে ব্যস্ত আছি। চায়ের টেস্ট নিয়ে কথা না বলাই ভালো। চলন্ত ট্রেনে সুন্দর দৃশ্য দেখতে দেখতে গরম গরম চা, সে যাই হোক না কেন মোটামুটি ভালোই লাগে খেতে। এরপরেই চলে এসেছিল ব্রেকফাস্ট। চা খেয়ে একটু রেস্ট নিতে না নিতেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে বেশ অনেক কিছু খাবার দাবার ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, তার সঙ্গে ডিম ভাজা, কড়াইশুঁটি, তারপর একটা হোয়াইট ওয়াইপস দেওয়া ছিল হাত মোছার জন্য, একটা স্পুন ছিল, বাটার, জ্যাম, ব্রেড, তার সঙ্গে একটা ছোট্ট কেক ছিল। এই দিয়ে হয়ে গেল আমাদের সুন্দর একটা ব্রেকফাস্ট, যেটা বন্দে ভারত থেকে প্রোভাইড করা হয়। হাওড়া টু গয়া বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিন হাওড়া স্টেশন থেকে 6:45-এ তার যাত্রা শুরু করে। এই ট্রেনে আমরা দেখতে পাবো 7টা স্টপেজ, আর 3টে স্টেটকে এই ট্রেন কভার করবে। হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে প্রথমেই দাঁড়ায় দুর্গাপুর, তারপরে আসানসোল, তারপরে এই ট্রেন ঢুকে যায় ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের মধ্যে প্রথমেই ধানবাদ, তারপরে পরেশনাথ আর কোদারমাতে দাঁড়িয়ে এই ট্রেন সোজা একেবারে ঢুকে যায় বিহারে ঢুকে তার লাস্ট স্টপেজ অর্থাৎ গয়াতে গিয়ে 458 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এই ট্রেনটা। 12টার মধ্যে আমরা গয়াতে ঢুকে যাব বলে 11টার সময় ওরা লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, রুটি, একটা সব সবজি ভাজা, তার সঙ্গে চিকেন কারি ছিল, গোলাপ জামুন ছিল, টক দই ছিল। তো এইভাবে আমরা আমাদের লাঞ্চটাকে কমপ্লিট করেছিলাম। একেবারে ঘড়ির কাঁটায় 12টা, রাইট টাইমে আমাদের ট্রেন গয়া জংশন আমাদেরকে পৌঁছে দিয়েছে। প্রথমবার বন্দে ভারত চড়ার এক্সপিরিয়েন্স সত্যি খুব সুন্দর ছিল। এত সুন্দর, ভিতরে নিট অ্যান্ড ক্লিন, প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রেন, যেটাকে কিন্তু মানুষই নোংরা করছে। ওয়াশরুমে গিয়ে ফ্ল্যাশ না করা, ট্রেনের এদিক ওদিক নোংরা ফেলা, এগুলো কিন্তু আমাদেরই স্বভাব হয়ে গেছে। যখন আমরা ট্রাভেল করব সেগুলো একটু মাথায় রেখে চলা উচিত। এগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোদিনই প্রিমিয়াম কোয়ালিটি আর মেনটেন হবে না। ট্রেনের খাবারের কোয়ালিটির কথায় নাইবা গেলাম, কিন্তু অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকুক, সেটাই আমাদের সবার চিন্তা হওয়া উচিত। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গয়া স্টেশনের বাইরে। এখানে আমরা অটোর জন্য ওয়েট করছি। একটা অটো বুক করে আমরা হোটেলের দিকে রওনা দেবো। এখানকার ওয়েদার নেমেই তো একেবারে প্রচণ্ড গরম, রোদে পুড়ে যাচ্ছে পুরো। কলকাতার থেকে অনেকটা বেশি এখানে গরম দিনের বেলা, রাতের বেলা ওয়েদার অনেকটাই ঠান্ডা। আমরা চলে এসেছি আমাদের হোটেল বোধি রেসিডেন্সিতে।
এই হোটেলটা একেবারেই রয়েছে বোধগয়াতে। তো এই হোটেলটা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগছে, ভিতর থেকেও ততটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যারা নালন্দা, রাজগীর, বোধগয়া এসব জায়গায় ঘুরতে আসো, তারা এই হোটেলটাকে কনসিডার করতেই পারো। আর তোমাদের সুবিধার্থে আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এখানকার ব্যবস্থা, এখানকার স্টাফদের বিহেভিয়ার সব কিছুই খুব ভালো লেগেছে আমাদের। আমি রুমগুলোও দেখাবো, আমরা যেখানে ছিলাম সেই রুমটা দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা সব মেয়েরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের এই দরজাটা বন্ধ করে দিলে এই জায়গাটা কমন প্যাসেজ, ওইদিকে 3 জনের রুম আর এটা আমরা 2 জন ছিলাম এই রুমে। তো এই হলো 204 নম্বর রুম, যেটাতে আমরা ছিলাম। ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, 2টো বড় বড় খাট রয়েছে দুজনে ঘুমানোর জন্য। আর এই জায়গাটা এমনই, যদি কোনো ফ্যামিলি নিয়ে কেউ আসে তাহলে এই ঘরে 2 জন, ওই ঘরে 3 জন, এইভাবে দরজাটাকে লক করে দিলে ফুল ফ্যামিলি একদম সুন্দর প্রাইভেসি মেনটেন করে জায়গাটাতে থাকতে পারবে। কমন একটা সুন্দর ডাইনিং প্যাসেজও রয়েছে, কমন ওয়াশরুম রয়েছে একটা। ওয়াশরুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর ঘরে যা যা দরকারি জিনিস থাকার দরকার সমস্ত কিছু ছিল। এসি, ফ্যান, তার সঙ্গে আরও সমস্ত কিছু লাইটস, টিভি সব সুন্দরভাবে গোছানো ছিল। তো তোমরা যারা এদিকে ঘুরতে আসছো, তাদের যদি রিজনেবল প্রাইসে কোনো ভালো হোটেল দরকার হয়, তাহলে বোধি রেসিডেন্সিকে তোমরা অবশ্যই কনসিডার করতে পারো। A few moments later. 1 তারিখ 2 তারিখ ছিল প্যাকড আপ শিডিউল কনফারেন্সে। হাতে আমাদের কাছে সময় বলতে 31 তারিখ এই বিকেলটুকু। হোটেলে চেক ইন করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে বোধগয়ার যে সমস্ত মনেস্ট্রিগুলো রয়েছে, মহাবোধি টেম্পল রয়েছে, সেগুলো দেখার জন্য। আমরা প্রথমেই চলে এসেছি থাই স্থাপত্যের এক অনন্য নিদর্শন মেট্টা বুদ্ধারাম টেম্পল। এই মন্দিরের বাহ্যিক পরিকাঠামো পুরোটাই স্টিল দিয়ে তৈরি। এখানকার মেঝেটা কাঠের, আর এখানকার মেডিটেশন হল যেটা রয়েছে সেটা পুরোপুরি মার্বেল দিয়ে তৈরি। এই মন্দিরের শান্ত পরিবেশ আর সুদৃশ্য শিল্পকলা এক অনন্য অনুভূতি তৈরি করে। যদি কেউ এই মন্দির সন্ধেবেলা ভিজিট করে, তাহলে এই সন্ধ্যের আলোয় এখানকার সৌন্দর্য আরও 10 গুণ বৃদ্ধি পায়। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু। 18ই নভেম্বর 1989 সাল দালাই লামার আশীর্বাদে উন্মোচিত হয় 25 মিটার উচ্চতার এই বৃহৎ বুদ্ধ মূর্তি, ভারতের ইতিহাসে যেটি প্রথম বৃহৎ বুদ্ধ মূর্তি হিসেবে পরিচিত, এবং এটি এখন বোধগয়ার অন্যতম দর্শনীয় স্থান। বুদ্ধের আলো বিশ্বে ছড়িয়ে দাও, এই লক্ষ্য নিয়ে দাইজকীয় সংগঠন 7 বছর ধরে 1,20,000 নির্মাতার কঠোর পরিশ্রমে এই বুদ্ধ মূর্তি তৈরি করতে সক্ষম হয়। এই মন্দিরটি এখন বোধগয়ার একটা পবিত্রতার প্রতীক বহন করে নিয়ে চলেছে। এখন প্রচুর দর্শনার্থীরা এখানে আসেন এই মূর্তি একবারের জন্য দর্শন করার আশায়। আমাদের থার্ড স্টপেজ হলো নামড্রলিং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা বোধগয়ার অন্যতম দর্শনীয় স্থান। অন্যান্য যে কোনো মনাস্ট্রির মতো এই মনাস্ট্রিটাও খুবই সুন্দর, শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। এমনি বৌদ্ধ ধর্ম বা এই সমস্ত মনাস্ট্রি খুবই ভালো লাগে, সেরকম আমাদেরও এরকম একটা শান্ত বিকেলে অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী থাকছি আমরা। তোমাদের সঙ্গে চলো শেয়ার করা যাক পুরো ভিডিওটা। আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন কম্বোডিয়ান মনাস্ট্রি দেখতে। এটা বোধগয়ার আরও একটি জনপ্রিয় মনাস্ট্রি। এই সময়টা এই জায়গাটা দেখতে অসাধারণ লাগছে, সবে সূর্যাস্ত হচ্ছে, আর সেই সুন্দর বিকেলে আমরা এই মনাস্ট্রি ভিজিট করতে এসেছি। এই মনাস্ট্রির বাইরেটা যতটা সুন্দর লাগছে দেখতে, ভিতরটাও ঠিক ততটাই সুন্দর।
আমরা এখন চলে এসেছি বোধগয়ার আরও একটি জনপ্রিয় ডেস্টিনেশন, একটা জাপানিজ টেম্পল। এই জাপানিজ টেম্পল, মনেস্ট্রি এইগুলো সব একই দিকে রয়েছে। তোমরা চাইলে এগুলো পায়ে হেঁটে দেখে নিতেই পারবে। তবে একটা কথা মাথায় রেখো, এই সমস্ত জিনিসগুলো বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি করে এগুলো কভার করার চেষ্টা করতে হবে, কারণ মহাবোধি টেম্পল অনেকক্ষণ খোলা থাকে। এরপরে আমরা সেখানেই যাব। সর্বশেষে আমরা চলে এসেছি মহাবোধি টেম্পল। মহাবোধি টেম্পল ভারতের বিহার রাজ্যের বোধগয়াতে অবস্থিত। এটি বৌদ্ধ ধর্মের অন্যতম জনপ্রিয় একটি তীর্থস্থান এবং এখানে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন এবং এই মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। মন্দিরটি প্রাচীন এবং এখানে একটি বিশেষ বোধি বৃক্ষ রয়েছে, যেটিকে সেই বৃক্ষের বংশধর বলে মনে করা হয় যার নিচে মহামতি গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন। এই স্থানটি প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে বৌদ্ধ তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। আনুমানিক 3য় শতাব্দীতে সম্রাট অশোক এখানে প্রথম বৌদ্ধ মূর্তি প্রতিস্থাপন করেছিলেন এবং তারপরে অনেক রাজা বা ধর্মপ্রাণ মানুষেরা এটার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এই মন্দিরটি 55 মিটার উঁচু এবং ভিতরে রয়েছে অসাধারণ সুন্দর গোল্ডেন বৌদ্ধ মূর্তি, যেটা সত্যি দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। আর ভিতরে কোনো রকম ক্যামেরা, মোবাইল অ্যালাউড নয়, সবটাই আমরা বাইরে রেখেই ভিতরে ঢুকেছিলাম। মহাবোধি টেম্পলে একটা অসাধারণ সন্ধে কাটিয়ে আমরা এখন চলে এসেছি। পাশেই একটা মেলা বসেছে, তো সেখানে কি কি পাওয়া যাচ্ছে, সেখানকার লোকাল জিনিস, সেগুলো একটু দেখার জন্য আমরা এই মেলাটা ঘুরে জাস্ট 2 মিনিট থেকেই চলে যাব। এখন আমরা মেলা থেকে বেরিয়ে বাইরে বসে খাচ্ছি গরম গরম মাটির ভাঁড়ে দুধ চা। সকাল থেকে এখনো অবধি এই চাটাই সব থেকে ভালো ছিল। আর তার সঙ্গে আমরা অর্ডার দিয়েছি লিট্টি চোখা। তো বিহারের ফেমাস কুইজিন বলে কথা, খেতে তো হবেই। এবার আমরা চলে এসেছি ডিনার করতে। আজকে অনেকটাই আর্লি ডিনার আমাদের হয়ে যাচ্ছে, কারণ সবাই খুব টায়ার্ড। ডিনারে ছিল রুটি, তার সঙ্গে চিলি চিকেন আর স্যালাড। তো এই দিয়ে আমরা জমিয়ে আজকে ডিনার করলাম। হাসি মজা আনন্দ করে আমরা কিভাবে যে একটা দিন বোধগয়াতে সবাই মিলে কাটিয়ে ফেললাম সেটা বুঝতেই পারলাম না। তো নেক্সট পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের IIM বোধগয়ার জার্নি। সেটা খুবই ইন্টারেস্টিং এবং দারুণ একটা ভিডিও হতে চলেছে, সেই জন্য তোমরা সবাই অবশ্যই ওয়েট করো। আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। পার্ট 1 কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে বোধগয়ার পার্ট 2 নিয়ে।